সে যখন আপনার সে পর্নটা দেখছে, প্রথমত তার তার প্রোডাক্টিভিটি তো কমে যাচ্ছে, সে কোনো কাজই করতে যাচ্ছে না। সারাদিন সে পর্ন দেখছে। এটা এতটাই দেখি, ছেলেটা আমাকে বলল, Is he married or না single? না সিঙ্গেল, বাট Single. আমি এত বেশি দেখি যে আমার এখন কোনো কাজে কনসেন্ট্রেশনই করতে পারি না। পড়াশোনা তো দূরের কথা, আমি একটা পার্ট টাইম জব করি, সেখানেও কনসেন্ট্রেশন করতে পারি না। এবং অলওয়েজই আমার চোখের সামনে ওগুলোই ভাসে, ওই থট প্রসেসটাই কাজ করে। হঠাৎ করে আমার আর্জ চলে আসে, তখন আমার ভিতর রেস্টলেস অস্থিরতা কাজ সে করে। চিন্তা করে কখন ওটা দেখবে বা কখন ওইটা কখন ওটা দেখবো, বা দেখবে, আমি হ্যাঁ। কখনো কখনো আমি অফিসেই যাই না, কখনো কখনো আমি ওই অফিসের ভিতরেই দেখার চেষ্টা করি। পড়াটা যখন দেখে, এখানে তো গোটাটাই একটা আপনার ফেক ইনফরমেশন বা ফেক সিনারিও থাকে। এটা তো আপনার রিয়েলিস্টিক কিছু নাই। সো তখন যেটা হবে, সে এটা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে বাচ্চাদেরই হোক অথবা আপনার সিনিয়র সিটিজেন বা যে কোনো মানুষেরই হোক, সে যখন এটা দেখবে, তার ভিতরে কিছু তো বিকৃত চিন্তা ভাবনার একটা চান্স অ্যারাইজ করার একটা চান্স থাকবে। সে যখন তার বিয়ের বা কনজুগাল লাইফে যাবে, ওটা তো অ্যাডজাস্ট হবে না। যখন সে হবে না, তার দাম্পত্য কলহ, তার মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে পার্টনারের সাথে। ড্রাগ ছাড়াও খুব ইম্পর্টেন্ট এখন ঢাকাতে ডিভাইস অ্যাডিকশনটা খুব ইম্পর্টেন্ট, যেটা আপনার এখন বাচ্চা থেকে শুরু করে অলমোস্ট আপনার সব বয়সী, হ্যাঁ, এটাতে আক্রান্ত। কিছু স্টিমুলেন্ট পদার্থ আছে যেগুলো নিলে আপনার শরীরে উত্তেজনা কাজ করে, যেমন কোকেইন স্টিমুলেন্ট একটা ব্যাপার, হ্যাঁ, এটা নিলে আপনার ব্যামফিটামিন, এগুলো নিলে আপনার শরীরে খুব বেশি উত্তেজনা কাজ করে। অ্যালকোহল নেওয়ার পরে তারা অনেকেই ধারণা যে আমার ঘুমটা খুব ভালো হয়, আমি ঘুমাতে পারতেছি। হুম তারপর আরো কিছু ডিপ্রেসেন্ট সাবস্টেন্স আছে, গাঁজা, এটাও মানে আপনার ডিপ্রেসেন্ট। দেখবেন অনেকেই আপনার ঘুমের সমস্যা, কিছু না হলে বলে আমি গাঁজা নিয়েছি, গাঁজা খাচ্ছি। কিছু হ্যালোজেনিক সাবস্টেন্স আছে, যেমন এলএসডি, যেটা এখন বাংলাদেশে রিসেন্টলি খুব আসতেছে, ম্যাজিক মাশরুম, এই জাতীয়গুলো হচ্ছে হ্যালুসিনেশন খুব ক্রিয়েট করে। এগুলো হ্যালুসিনেশন গুলো ক্রিয়েট করে। আর এছাড়াও কিছু আনকমনের ভিতরে আছে হচ্ছে আপনার স্নেক বাইট। এটা কি মানুষ নিতে পারে? বয়মের ভিতরে কয়েকটা সাপ, তো সাপের লেজ ধরে এভাবে ঘুরালো কিছুক্ষণ, ঘুরাচ্ছে কাঠের একটা ফ্রেম, হ্যাঁ, ফ্রেমটা কাকে দিল? ওই যে নিবে, ও তার মুখে, ও মুখে দিল, এবং এইখানটা জাস্ট লিপসের যে জায়গাটা, ওইখানটা আবার একটু কাটা, একটু ফাঁকা, ওই জায়গাটা লিপসটা বের করা যায়। তখন সে বলল আপনি জিভটা বের করেন। তো সম্ভবত সাপের মনে হয়েছে এটা একটা সাপ বা ওই জাতীয় একটা কিছু প্রোট্রুড করেছে, জিভ নাড়াচাড়া করতেছে, ও এটাকে কামড় দেয়। তারপরে ওইটা টান দিয়ে ওরা নিয়ে নিল, বাস হয়ে গেল। তারপরে বললো আপনি বসেন, আধা ঘন্টা পরে আপনি চলে যান। তা আমি দেখলাম বসে যে একটু টোলে, মানে একটু উইক হয়ে পড়ে গেল। লাইফ ইজ বিউটিফুল, কিন্তু কখন? যতক্ষণ পর্যন্ত আমাদের জীবনে কোনো সমস্যাই না থাকে। কিন্তু জীবন তো আসলে সমস্যা ছাড়া নয়। আমাদের চারপাশে অনেক কিছু নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের মানসিক সমস্যা হয়, যে সমস্যাগুলো থেকে আমরা নিজেরা বের হতে পারি না। মনে হয় কাউকে যদি একটু বলতে পারতাম, কারো কাছ থেকে একটু বুদ্ধি নিতে পারতাম, কারো কাছ থেকে একটু মানসিক জোর নিতে পারতাম। কিন্তু চারপাশে যারা আছে তাদেরকে বলতে গেলেই অনেক সমস্যা হয়। দেখা যায় হয়তো আমাকে সেটার জন্য একটু বুলি করছে, সেটার জন্য হয়তো আমাকে যে চোখে দেখছে সেটা আমি চাই না। তো এর জন্য কার কাছে যেতে হবে? অবশ্যই এমন একজনের কাছে যেতে পারবেন যিনি আপনাকে সত্যিকারের সাজেশন দিতে পারবেন, সত্যিকারভাবে আপনার হেল্প করতে পারবেন। ওয়েলকাম টু সাইকো ল্যাব। আমি আছি ফজাইন আপনাদের সাথে, আর আমাদের সাথে আজকে আছেন যার কাছ থেকে আমরা আসলে অনেক সমস্যার সমাধান নিব, তিনি হচ্ছেন ডক্টর শোভন। ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ আপু, কেমন আপনাকে আছেন? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। জি ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি, জি। কিন্তু এই যে বলছিলাম যেটা, যে জীবন অনেক সুন্দর যতক্ষণ পর্যন্ত না কোনো ধরনের কোনো সমস্যা না হয়, কিন্তু চারিদিকে আমাদের সমস্যা থাকি। আর জীবন এখন এত ব্যস্ত যে আমাদের সবকিছু নিয়ে, অনেক কিছু নিয়ে এই সমস্যার মধ্যে পড়তে হয়। জীবনে সমস্যা থাকবেই, সো এটাকে ম্যানেজ করেই চলতে হবে। আর ম্যানেজ সো করার জন্য আপনার কাছে যেতে হবে। এটার জন্য বাংলাদেশে এখন অনেক ভালো আপনার ডিপার্টমেন্ট, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, মানে একটা টিমই আছে এখন বাংলাদেশে। সো আপনারা হয়তো যান না, বা হয়তো মানুষটি এখনো যাওয়া শুরু করেছে। সো আই হোপ যে এটা দিনের সামনে আরো যাবে এবং সলিউশনগুলো তারা নিজেরাই সর্ট আউট করতে পারবে। আমি একটু বলে নিই, ডক্টর শোভন অ্যাডিকশন মেডিসিন স্পেশালিস্ট। জি। তো আমরা আজকে যেটা নিয়ে কথা বলতে চাই আপনার সাথে, সেটা হচ্ছে
অ্যাডিকশন অবশ্যই, যেহেতু আপনি স্পেশালিস্ট অ্যাডিকশনের। প্রথমে একটু শুনবো আপনার কাছ থেকে, আপনার জার্নিটা আপনি শুরু করেছেন কবে, একটু ছোট করে যদি বলেন আমাদেরকে আপনার এই অ্যাডিকশনের সাথে রিলেট হওয়ার। জি। কারণ অ্যাজ এ ডক্টর আপনি তো অন্য কিছু নিয়েও কাজ করতে পারতেন, মানে অন্য জি। কোনো বিভাগ নিয়ে, কিন্তু অ্যাডিকশনে কিভাবে আপনি আমি রিলেট আমার হলেন? এমবিবিএস কমপ্লিট করি 2008-এ। হুম, হুম। তো করার পরে তারপর আমার আসলে আগ্রহ ছিল যে অ্যাডিকশন নিয়ে অ্যাকচুয়ালি কাজ করার। অ্যাডিকশনটা অ্যাকচুয়ালি সাইকিয়াট্রির একটা পার্ট। তো এই পার্টটা নিয়ে কাজ করার। তো এর জন্য আমি দেশের বাইরেও ছিলাম। আমি স্টেটস আমেরিকাতেও ছিলাম কিছুদিন। আমি লন্ডনেও ছিলাম কিছুদিন এবং অ্যাজ ইউজুয়াল আমি অ্যাডিকশন নিয়েই কিছু পড়াশোনা করি। সার্টিফিকেট কোর্স অ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম যেগুলো ছিল সব অ্যাডিকশন নিয়েই করি। আর ঢাকাতে আমি 2012 থেকে করি। আচ্ছা। ঢাকাতে বেশ কিছু হসপিটাল, প্রত্যয়, মুক্তি, আ যেগুলো সাইকিয়াট্রিক অ্যান্ড রি-অ্যাডিকশন ক্লিনিক, হুম, হুম। সো সেই ক্লিনিকগুলোতে আমি কাজ করছি। এই মুহূর্তে আমার নিজের একটা ছোটখাটো একটা সেন্টার আছে, ক্লিনিক আছে। এটা বেইলি রোডে অ্যাথেনা। সো এটা আমি ম্যানেজিং ডিরেক্টর এবং আমি চালাচ্ছি ওইটা। আমার একটা 30 বেড 15টার মতো রুগী নিয়ে আমি কাজ করি ওখানে। আচ্ছা। আ এই যে ট্রিটমেন্টের বিষয়টা আমরা পরে যাই। ১ম এ একটু শুনতে চাই অ্যাডিকশন। এই কথাটা জি, শুনলেই আমাদের ১ম এই মনে হয়, আমরা বলি বা সাধারণভাবে আমরা জানি যে আ সিগারেট, মদ বা সাধারণভাবে যেগুলো আমরা বলি যে এইগুলোর অ্যাডিকশন বা অ্যাডিক্টেড সে। কিন্তু আসলে অ্যাডিকশন কি জিনিস? আচ্ছা। ১ম একটা কথা বলি, অ্যাডিকশন হচ্ছে একটা ক্রনিক রিল্যাপসিং ব্রেইন ডিজিজ। খুব শর্টলি বললে এটা একটা মানসিক রোগ। যদি আপনি এক কথায় বলতে পারেন এটা একটা হুম, মানসিক রোগ। কিন্তু এটা অনেকেই জানে না। অনেকে মনে করে যে সাপোজ একটা ছেলে সিগারেট বা গাঁজা খাচ্ছে, ও বেয়াদব বা ও ম্যানার্স জানে না। হ্যাঁ? বা ও আল্ট্রা মডার্ন। হুম, হুম, বাট এগুলোর আগে আমরা যারা ফিজিশিয়ান, ডক্টর আমরা একটা কথাই বলি এটা একটা মানসিক রোগ। এটা ব্রেইনের একটা ডিজিজ। আর ১০ টা রোগ যেমন আপনার আছে হুম। লাইক হার্টের সমস্যা, চোখের সমস্যা। সো এমনি মানসিক একটা সমস্যা হচ্ছে এটা একটা ব্রেইন ডিজিজ। আর একটা কথা একটু বলে নেই, এটা কিন্তু ক্রনিক মানে এটা লং টার্ম থাকবে, অনেক সময় নিয়ে থাকবে এবং এটা একটা রিল্যাপসিং মানে এইটা বারবার হবে। মানে আপনার যদি কখনো কেউ অ্যাডিক্টেড হয়ে পড়ে, এটা খুবই স্বাভাবিক যে সে সুস্থ হওয়ার পরেও তার চান্স থাকবে রিল্যাপস করার। সে এগেইন এই সমস্যাতে জর্জরিত হয়ে যেতে পারে। সো এটা একটা ব্রেনের রোগ যেটা বারবার হতে পারে এবং এইটা আ চিকিৎসা করলে সুস্থ হওয়া যায়। চিকিৎসা লাগবে। ওকে। আপনি যদি বৈজ্ঞানিক পদ্ধতি মানে জি। বৈজ্ঞানিক পদ্ধতি মানে বলছি যে নট মগা শাস্ত্রীয় দাওয়াখানা। হুম, হুম। আমি ওটা বলছি হুম, না। হুম, হুম। মানে যদি আপনি সায়েন্টিফিক ওয়েতে যদি আপনি কোনো ভালো কোনো একটা ক্লিনিকে অবশ্যই মেডিকেল প্রফেশনালস যারা তাদের মাধ্যমে চিকিৎসা করান, এটা চিকিৎসা করলে এটা সুস্থ হয়ে যাওয়া সম্ভব। ওকে। কি ধরনের অ্যাডিকশন আছে সেটা শোনার আগে হুম, একটা কোয়েশ্চেন করতে চাই, যেহেতু আপনি বলছিলেন। এই যে আ এই ধরনের জিনিসগুলো থাকলে তারা মানসিক রোগী। এটা অনেকে মানতে চায় না। অনেকে যেমন এটা আমাদের অনেক আগে থেকেই একটা ইয়ে ছিল যে, আচ্ছা তুমি একজন কাউন্সেলিং করেন এরকম আ হুম, হুম। ফিজিশিয়ান এর কাছে যাও কিংবা সাইকিয়াট্রিস্ট এর কাছে যাও, সাইকোলজিস্ট এর কাছে যাও। তখন কি বলা হয় যে, "আমি কি পাগল? আমি কেন যাবো?" কেউ কিন্তু এটা মানতে চাই না আমরা। এই যে একজন মানুষকে তার ভিতরে কিভাবে দেয়া যায় যে হ্যাঁ, ইউ নিড ট্রিটমেন্ট এবং তুমি এটা প্রবলেম মানেই তুমি পাগল না। এটা আমরা কিভাবে তাদেরকে বুঝাবো? আসলে এটা তো একটা স্টিগমা। হুম, হুম। এটা আমাদের সমাজে শুধু যে রুগীদের সমস্যা কিন্তু তাও না। হুম, হুম। আমরাও অনেক সময় ফেস করি। জি। সাপোজ আমাকে একজন ভদ্রলোক আমার সাথে মিট করবে। আমি আমার মানে জীবন থেকে নেওয়া ঘটনা জি, থেকেই জি, বলি। জি, জি, শিওর। তখন আমি গুলশানের একটা হসপিটালে জব করি। তো আমি একজন একটা ভদ্রমহিলা মেয়ে একটা আমার সাথে দেখা করতে এসেছে একটা কাজে। হুম, তো তখন আমি বললাম যে, "আমার চেম্বারে আসলে একটু সুবিধা হয়।" তো সে বলল কি, "সমস্যা নেই ডক্টর, আপনার চেম্বারটা কোথায় আপনি বলবেন।" তাই আমি বললাম, "গুলশানে এসে আমাকে নক দিয়েন, আমি হুম, বলে দিব।" হুম, হুম। তো তখন আমি মুক্তিতে জব করি। তো যখন তো আমি অ্যাড্রেসটা দিলাম, সে গেটে এসে আমাকে ফোন করছে। বলল, "এটা একটা মানসিক হাসপাতাল। আপনি এখানে বসেন।" তো হ্যাঁ, কিন্তু আপনি ভাবলেন কিভাবে আমি এখানে এসে আপনার সাথে দেখা করব? তাই বললাম যে, "কেন কোনো সমস্যা?" বলল, "না, এখানে তো পেশেন্ট যারা মেন্টালি ইল, পাগল এরা যাচ্ছে। সো সরি আমি আমি পরে মিট করে নিব। বাট আপনি যদি বলতেন আগে এটা মানসিক হসপিটালে কোথাও আমাকে ডেকেছেন, তাহলে আমি আসতাম না।" সো দেখেন মানে একজন শিক্ষিত মেয়ে কিন্তু সে আসে নাই। সে মিট করে নাই। কারণ ওর কাছে ইগোইস্টিক ব্যাপার যে তার ড্রাইভারকে বলবে এখানে গাড়িটা নাও। হুম। ড্রাইভার ভাববে যে ম্যাডাম কেন মানসিক হ্যাঁ, হসপিটালে হ্যাঁ, এমন কি পাগল নাকি? পাগল নাকি? ওখানকার স্টাফ, দারোয়ান ওরা একটু তাকাবে যে ম্যাডামের সমস্যা কোথায়? এগুলা সে নিয়ে ভেবে কিন্তু সে আসেই নাই। হুম, সো এই স্টিগমা গুলো আমাদের ভিতরে আছে। যে আমরা
অসুস্থ, পাগল বা মানসিক এসব জায়গায় কিন্তু আমাদের কিন্তু রুগীরা আসতেই চায় না আমাদের কাছে। মোস্ট অফ দ্য টাইম ওদেরকে জোর করেই আনা হয়। সো এখন শুনি যে ওই যে আপনি বলছিলেন যে জি, অ্যাডিকশন মানেই শুধু আসলে ড্রাগস না, জি। তাহলে কি কি ধরনের অ্যাডিকশন হতে পারে বা আচ্ছা, আমাদের সমাজে এখন আছে? মেইনলি আমরা প্রথমত ড্রাগসকেই অ্যাডিকশন বুঝি হুম, প্রথমত। হুম, কারণ ড্রাগের অনেক ক্যাটেগরি আছে। জি, ড্রাগের মধ্যে অনেক আপনার ক্লাস অনেক কিছুই আছে। সেটা আমরা আপনাদেরকে বলব যে আমি জানাবো। আর এছাড়াও ড্রাগ ছাড়াও খুব ইম্পোর্টেন্ট এখন ঢাকাতে ডিভাইস অ্যাডিকশনটা খুব ইম্পোর্টেন্ট। যেটা আপনার এখন বাচ্চা থেকে শুরু করে অলমোস্ট আপনার সব বয়সী, হুম, হুম, হ্যাঁ? এটাতে আক্রান্ত। এই জ্বরে আক্রান্ত ডিভাইস অ্যাডিকশন বা মোবাইল অ্যাডিকশন বা ইন্টারনেট অ্যাডিকশন অলমোস্ট সেম থিং এটাতে। এবং এছাড়া এটার সাথে সম্পর্কিত হচ্ছে কারণ এখন যেহেতু ইজি অ্যাক্সেস হয়ে গেছে পর্ন এডিকশন, ওকে, হ্যাঁ? সো যেহেতু এখন আমাদের প্রত্যেকের হাতেই দেখা যাচ্ছে যে আপনার 3G 4G হুম, হুম, মোবাইল বা ডিভাইস চলে হুম, এসেছে। হুম, এবং এই মোবাইলগুলোর কারণে কিন্তু এখন সবাই আপনার এটা নিয়ে নিচ্ছে হাতে। ছোট বাচ্চারাও নিয়ে নিচ্ছে। একদম, কখনো ইচ্ছাকৃতভাবেও ব্রাউজ করছে, কখনো বা আপনার অ্যাড বা বিভিন্ন রকম চলে আসে। আপনার গুগলে আপনার যদি একটু হুম, আপনি সার্চ আউট করেন, অনেক সময় কিছু অনাকাঙ্ক্ষিত ব্যাপারগুলো চলে আসে। হুম, হুম, সো দেখা যায় তখন অনেকের ইচ্ছা না থাকা সত্ত্বেও একটু ঢুকে যায় অনেক সময়। এটা একটা হ্যাবিচুয়াল ব্যাপারে চলে যায়। অনেকে আবার এটাকে ভালো লাগার জায়গাতে চলে যায়। আর যারা একটু অ্যাডোলেসেন্ট বা একটু অল্প বয়সী ছেলেমেয়ে, হুম, তাদের কাছে এটা একটা কিউরিয়াস একটা ব্যাপার। কারণ অবশ্যই, এটা তো আগে ওরা জানতো না। বাট হুম, এখন দেখা যাচ্ছে এটা ডিভাইসের মাধ্যমে ডিটেইলসটাই ওরা দেখতে পারছে বা জানতে পারছে। সো এখান থেকে ওদের একটা হ্যাবিচুয়াল বা একটা রেগুলার ওইটার প্রতি একটা আসক্ত বা ডিপেন্ডেন্সি ক্রিয়েট হয়, হুম, যেটাকে হুম। পর্ন অ্যাডিকশন বলি। অ্যাডিকশন নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে সবগুলো অ্যাডিকশনের কথা একটু শুনি। কি কি অ্যাডিকশন আমরা আচ্ছা, দেখি ড্রাগ সমাজে? অ্যাডিকশনটা বাংলাদেশে খুব বেশি পরিমাণে ওকে, আছে। এবং এখানে কিছু রকম পদার্থ আছে, কিছু স্টিমুল্যান্ট পদার্থ হুম, আছে হুম, যেগুলো নিলে আপনার শরীরে উত্তেজনা কাজ করে। যেমন কোকেইন স্টিমুল্যান্ট একটা ব্যাপার, হ্যাঁ? এটা নিলে আপনার অ্যামফেটামিন এগুলা নিলে আপনার শরীরে খুব বেশি উত্তেজনা কাজ করে। এবং এটা নেওয়ার পরে সে খুব রাত জাগা মানে খুব জেগে থাকতে চাবে। খুব এনার্জেটিক একটা তার ভিতরে একটা ভাব চলে আসবে। হুম, এবং তার ভিতরে খুব নিজেকে খুব শক্তিশালী মনে করা, খুব বড় মনে করা। স্টিমুল্যান্ট জাতীয় সাবস্ট্যান্স হুম, হুম, আমাদের এখানে খুব ইউজ হচ্ছে। কিছু ডিপ্রেসেন্ট সাবস্ট্যান্স আছে যেগুলা নেওয়ার পরে কিছুটা একটু নিস্তেজ হয়ে থাকে। তার ভিতরে অ্যালকোহলটা খুব বেশি ইউজ করছে মানুষ। আচ্ছা, অ্যালকোহল নেওয়ার পরে তারা অনেকেই ধারণা যে আমার ঘুমটা খুব ভালো হয়। হুম, হুম, আমি ঘুমাতে পারতেছি। হুম, হুম? তারপর আরো কিছু ডিপ্রেসেন্ট সাবস্ট্যান্স আছে। গাঁজা। এটাও ওয়ান কাইন্ড অফ হুম, আপনার হুম, ডিপ্রেসেন্ট। দেখবেন অনেকেই আপনার ঘুমের সমস্যা কিছু না হলে বলে আমি গাঁজা নিয়ে নিচ্ছি। হুম, হুম, গাঁজা খাচ্ছি। হুম, হুম, এবং এটা খেলে একটু চুপচাপ থাকে। একটু নিজেকে আইসোলেশন এ থাকে। এই টাইপের কিছু আছে। কিছু হ্যালোজেনিক সাবস্ট্যান্স আছে যেমন এলএসডি, যেটা এখন বাংলাদেশে রিসেন্টলি খুব আসতেছে। ম্যাজিক মাশরুম। হুম, হুম, এই জাতীয়গুলো হচ্ছে হ্যালুসিনেশন খুব ক্রিয়েট হুম, করে। হুম। এগুলো হ্যালুসিনেশন গুলো ক্রিয়েট করে। আর এছাড়াও কিছু আনকমন এর ভিতরে আছে হচ্ছে আপনার স্নেক বাইট। ওহ মাই গড! এটা এটা কি মানুষ নিতে পারে? হ্যাঁ, মানে এটা মারা এটা যাচ্ছে না এটাতে? এটা হচ্ছে আপনার চাইনিজ কিছু আপনার সাপ। আমি একটা দেখেছি মানে আমি আচ্ছা, আপনার ছোট, খুবই ছোট হয় এবং একটু গ্রিন কালারের একটা ছোট সাপ। তো এগুলো আমি দেখলাম বয়মের ভিতরে রেখে দিছে। হুম, আমি মিরপুরের একটা জায়গাতে আমার একটা পেশেন্ট ছিল। সত্যি কথা আমি একটু গল্পটা বলি। হুম, জি, তো ওই পেশেন্ট আমাকে বলল যে আ আ আমি স্নেক বাইট নিই। তো আমি বললাম যে, "তুমি এটা নিও না।" হুম, তাকে আমি বুঝালাম বা তাকে মেডিকেশন বা যতটুকু যা করা যায়। হুম, আর উনি বলল, "ডক্টর আমি লাস্ট টাইম হলে একবার নিবো।" আচ্ছা, তো সে আবার কিছুটা আমার পরিচিত ছিল। তো হুম, আমি তাকে বললাম যে, "ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি কি দেখতে পারি? আমি কখনো স্নেক বাইট দেখি নাই।" আচ্ছা, হ্যাঁ, জাস্ট ফর কিউরিওসিটি। হ্যাঁ, বাট তুমি এটা নিও না। আমি আবারও হ্যাঁ, বললাম এটা খুব লাইফ থ্রেটিং কন্ডিশন এবং হ্যাঁ, আমি কখনোই ডাক্তার হিসেবে এটা অ্যালাও করতে পারব না জি, যে তুমি এটা নিবা। বা সে নিবেই। সে ডিটারমাইন্ড সে নিবেই। তো তখন আমি বললাম যে, "ঠিক আছে, তুমি নেওয়ার পরে তাহলে অ্যাডমিশন নাও।" সে বলল, "ঠিক আছে, আমি নেওয়ার পরে অ্যাডমিশন নিবো।" তো তারপরে আমি গেলাম তার সাথে যে একটু দেখি। তো আমি মিরপুরে একটা জায়গাতে গেলাম আমার বেড়িবাঁধের দিকে। হুম, তখন দেখলাম যে আপনার বয়মের ভিতরে হুম, কয়েকটা সাপ আছে। আচ্ছা, আপনার এতটুকু ৮ ইঞ্চি ১০ ইঞ্চি সাইজের হবে এবং চিকন সবুজ রঙের। তো আমি তারপরে বললাম যে, "আমি তো আর পরিচয় দিইনি কিছু, তাহলে তো ওরা তো মানে বের করবে না।" তো আমি একটু দেখলাম। তো তারপরে সে যেটা করল, সাপগুলো দেখলাম ঘুমায়, মানে নিস্তেজ। আচ্ছা, তো সাপের লেজ ধরে এভাবে ঘুরালো কিছুক্ষণ। ও ঘুরাচ্ছে, হ্যাঁ, ঘুরাচ্ছে। হ্যাঁ, আর তারপর একটা কাঠের একটা ফ্রেম আছে, ওইটা মুখের ভিতর দিয়ে দিল। মানে কাঠের একটা ফ্রেম, হ্যাঁ, মানে ফ্রেমটা কাকে দিল? ওই যে নিবে, ও তার মুখে? ও মুখে ওকে, দিল। এবং এইখানটা জাস্ট লিপস এর যে জায়গাটা, হ্যাঁ, ওইখানটা আবার একটু কাটা, একটু ফাঁকা। ওই জায়গাটা হ্যাঁ, হ্যাঁ, লিপসটা বের করা যায়। তো
তো তারপরে তার মুখে দেওয়ার পরে বললো, আমি যখন বলবো আপনি আপনার জিহ্বাটা প্রোট্রুড করবেন, বের করবেন, হ্যাঁ। ওই কাঠের ভিতরেই থাকবেন, শুধু ওই ফোঁকা দিয়ে আপনি জিভটা বের হুম। করবেন। তো আমি তারপর ঘটনাটা দেখলাম, তো ও সাপটাকে অনেক ঘুরে 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 কয়েকটা বাড়ি দিল, হুম। কয়েকটা সাইডে বাড়ি যাতে ও দিল, রাগ করে। এবং তখন কিছুটা অ্যাগ্রেসিভ, মানে সাপটা হঠাৎ হ্যাঁ। করে খুব লাইক অ্যারোগেন্সি, স্বাভাবিক, সে তো হ্যাঁ। মানে প্রাণী, সে তো তাকে আহত করলে যেটা হয়, তখন তো সে দেখলাম খুব মানে আপনার জেগে উঠেছে এবং মানে বাইট করবে কাউকে, স্নেক বাইট করবে। তখন সে বলল আপনি জিভটা বের করেন। তো সম্ভবত সাপের মনে হয়েছে এটা একটা সাপ বা ওই জাতীয় একটা কিছু প্রোট্রুড করেছে, জিভ নাড়াচাড়া করতেছে, ও এটাকে কামড় দেয়, জিভের ভিতর টাঙিয়ে কামড় দেয়। এটা 4-5 সেকেন্ড কামড় দিয়ে ধরে রাখলো। ও ধরেই রাখলো। ওটা ধরে রাখে 4-5 সেকেন্ড, তারপরে ওইটা টান দিয়ে ওরা নিয়ে নিল, বাস হয়ে গেল। তারপরে বললো আপনি বসেন, আধা ঘন্টা পরে আপনি চলে যান। তা আমি দেখলাম বসে যে একটু টোলে মানে একটু উইক হয়ে পড়ে গেল, লাইক সোফাতে একটু কাত হয়ে পড়ে গেল। তা আমি তো খুব শকড এবং আমি একটু নার্ভাস, বিকজ আমি স্পটে আছি এবং সে আপনার সামনে আমার হচ্ছে। সামনে ঘটনাটা, এটা খুব বাজে একটা ব্যাপার। এবং আমি তারপর তাকে বললাম যে আপনি ঠিক আছেন, আমার মনে হয় আপনার যদি খারাপ লাগে আমরা একটা জেনারেল হসপিটালে যাই, বা আপনি কিন্তু খুব রিস্কে একটা কাজ করে ফেলছেন। তো ওরা বলল যে আপনি চিন্তা করেন না, 15 মিনিট পরে সে ভালো ফিল করবে। এবং 12-14 মিনিট পরে সে ভদ্রলোক সে বলল যে না আমি এখন ফিলিং বেটার এবং আমি ভালো ফিল করতেছি। তো পরে আমি জিজ্ঞেস করলাম যে ফিলটা কি, ভালো ফিল? তো বললো আমার সবকিছু খুব সুদিং লাগছে, ভাবতে ভালো লাগছে। এটা যদিও এটা পুরোটাই তো একটা মানে মিসকনসেপ্ট। মানে এটা ওই 15 মিনিট পরের হচ্ছে যে তার তখন ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, এটা পুরোটাই তো একটা আসলে মিসকনসেপ্ট, কারণ এটা তো সম্ভব না। একটা পয়জনাস সাপ হতে পারে, বা একটা সাপটা তাকে নিশ্চয়ই কিছু একটা ছিল তার ভিতরে, পয়জন বা একটা কিছু। সো এটা তো অ্যাডিকশন আসলে। সো এটা খুব দুঃখজনক যে আমাদের জন্য যে এই ব্যাপারগুলো বিজনেস অনেকে করছে। এবং যিনি নিয়েছেন ওনার এইজটা কিরকম ছিল? 28। তার মানে এই বয়সের একটা গ্রুপ এখন এটার মধ্যে অনেক বেশি। সেইটা আমি জিজ্ঞেস করছি আপনি কোথা থেকে শুরু করছেন। তো সে এটা বললে থাইল্যান্ডে সে চিয়াংমাই প্রদেশে একটা জায়গাতে ছিল, তাকে কিউরিওসিটি করে তার কিছু থাই ফ্রেন্ডরা তাকে এটা ওখানে বলে, তো ওখান থেকে সে ফার্স্ট এটা নেয়। তারপর সে মাঝে মাঝে নিতে যেত, পরবর্তীতে সে জানতে পারলো ঢাকাতেও নাকি কিছু এরকম জায়গাতে হচ্ছে। হোপফুলি মানে পরবর্তীতে সে মানে ইন্টারেস্টিং ব্যাপার, সে চিকিৎসাধীন ছিল 4 to 6 মান্থের মতো, সে হসপিটালাইজ ছিল। তার প্রবলেম কি হয়েছিল? না এটা নিয়ে তাকে আমি অ্যাডমিশন করাই, হ্যাঁ, এবং তাকে প্রপার কাউন্সিলিং, হ্যাঁ, এবং প্রপার ট্রিটমেন্ট দেওয়ার পরে নাও হি ইজ ডুইং ফাইন। সে একটা ব্যাংকে জব করছে এখন, নাও মানে হি ইজ টোটালি অলরাইট। তার কোনো মানে এই জাতীয় আর বাজে নেশা তার নাই। এই যে অ্যাডিকশনের কথা বলছিলেন, মানে আমি আসলে সব মানে বাংলাদেশের যত ধরনের অ্যাডিকশন আছে সেই অ্যাডিকশনগুলোর ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। যে আপনি বলছিলেন যে ড্রাগ অ্যাডিকশন, পর্ন অ্যাডিকশন, এরপরে আর কি কি ধরনের অ্যাডিকশন থাকতে পারে? ফুড ইজ অলসো, মানে আপনার ফুড অ্যাডিকশনটা তো এখন বর্তমানে খুব বেশি, মানে যে কোনো জিনিসে আমি ওভার খাচ্ছি সেটাই বেশি। হ্যাঁ, যেটা আপনার শরীরের জন্য হানিকারক, ক্ষতিকারক, বাট আপনি রিপিটেড বার নিচ্ছেন, আনকন্ট্রোলড ওয়েতে নিচ্ছেন, হ্যাঁ, এটাই তো আপনার অ্যাডিকশন। সো ফুড অ্যাডিকশন এখন আপনার অনেকে আক্রান্ত। এরপরে এছাড়া আপনার সেক্স অ্যাডিকশন, এটাও এক ধরনের অ্যাডিকশন। হ্যাঁ, এটা তো এখন মানে নট অনলি আপনার আগে, আমরা তো আগে এগুলো থিওরিটিক্যালি পড়াশোনা করেছি বা দেশের বাইরে এই ব্যাপারগুলো শুনেছি, বাট এখন রিসেন্টলি বাংলাদেশেও তো আপনার অনেক আমরা এখন জানতে পারছি। হ্যাঁ, এটা নিয়ে অনেক আপনার জানা পেশেন্ট আসছে। সবচেয়ে বড় কথা, পেশেন্টরা আসছে, তারা কথা বলছে, তাদের প্রবলেম নিয়ে শেয়ার করছে। ইটস অলসো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, মানে আপনি তো বুঝতেই পারতেছেন, মানে অ্যাডিকশন জিনিসটাই হচ্ছে একটা ব্রেইন ডিজিজ। সো এটাকে আসলে খারাপ চোখে না দেখে আপনার 8-10টা রোগের মতো যদি আপনি দেখেন এবং প্রপার যদি তাকে মেডিকেশন, প্রপার তাকে যদি একটা কাউন্সিলিং আওতে নিয়ে আসেন, আমার মনে হয় এনি কাইন্ড অফ অ্যাডিকশন থেকে বের হয়ে আসাটা সম্ভব। আচ্ছা, সো আর কোনো অ্যাডিকশন আছে? আচ্ছা, আমি এখানে একটা ছোট্ট একটা গল্প বলি, যে সবসময় যে অ্যাডিকশন জিনিসটা ইয়াং জেনারেশন বা ওরাই করবে তাও কিন্তু না। আমি তখন আমি একটা জব করতাম গুলশানের একটা হসপিটালে 2014-এর দিকে। তো একবার একটা ভদ্রমহিলা, খুবই ভদ্রমহিলা, একটা আপনার বুজুর্গ সিনিয়র 50+ একটা মহিলা, তো উনি আসলেন। আসার পরে বললেন যে ডক্টর, আমার মেয়ে অ্যামফেটামিন ইয়াবা এটা নিচ্ছে,
সো অ্যাডিক্টেড, তো আপনি একটু যদি আমাকে প্রেসক্রিপশনটা করে দেন তাহলে আমি কিছু ট্রিটমেন্ট বাসায় চেষ্টা করি। তো সাধারণত আমরা আসলে রুগী না দেখে কখনো প্রেসক্রিপশন করি না। হুম, হুম। সো আমি বললাম যে, খালাম্মা বা আন্টি আপনি নিয়ে আসেন, ওনাকে নিয়ে আসেন, আমরা চেষ্টা করি হুম। এবং আমরা তাকে প্রপার কাউন্সেলিং বা প্রপার গাইডলাইন, মেডিকেশন যা আমরা সব দিয়ে দিই। তো উনি বলল, আমার মেয়ে তো আসতে চাচ্ছে না, শাই ফিল করে। কিছুদিন পরে এসে আমি ওষুধ দেইনি তাকে। তো আবার ৭ দিন পরে এসে বলল, ও তো এখন উম ইন্টারেস্টেড না। বাট আমি ওকে ওষুধগুলা খাওয়াতে চাই বাসায়। হুম, হুম। তো আমি বললাম যে, দেখেন এটা আসলে আমি পারব না। আপনি অন্য কোথাও দেখেন। কারণ জি। উইথআউট আপনার মানে আমরা পেশেন্ট হুম, না হুম, হুম। দেখে প্রেসক্রাইব করাটা হুম। আমাদের জন্য খুব ডিফিকাল্ট এবং এটা হয় না, উচিত না, আনএথিক্যাল। তারপরে কিছুদিন ওনার সাথে কথাবার্তা বলে একটু ফ্রি হয়ে গেলাম, উনি একটু ফ্রি হলো। পরে উনি একদিন বলল, ডক্টর সাহেব আমি একটু দেখা করব আপনার সাথে। হুম। তো দেখা করল, তো বলল যে আসলে আমার মেয়ে কোনো অ্যাডিক্টেড না, আমার কাজের মেয়ে অ্যাডিক্টেড। তো আমি খুব শকড হইলাম যে কাজের মেয়ে অ্যাডিক্টেড মানে আপনার মেইড হুম। কাজের মেয়ে মানে কি মিন করতেছেন? হুম। বললাম আমার বাসায় যে কাজ করে মেয়েটা ১৭-১৮ বছর হবে। তো ও লাস্ট ২ বছর ধরে অ্যাডিক্টেড। তো আমি বললাম যে ও ও কিভাবে অ্যাডিক্টেড বা আপনি কিভাবে জানলেন? বলল, সত্যি কথা বলতে কি অন্যভাবে নিয়েন না, কাজের লোক পাওয়া যায় না। খুব রেয়ার। তো আমাকে একজন ভাবি বলছে যে, "আপনি ওই কাজের মেয়েকে এই ট্যাবলেটটা খাওয়ায় দেন। দেখবেন যে ওর ভালো লাগবে। ও যাবে না, ও কাজ করবে এবং শুধু কাজ করবে না, ও ৩ জনের কাজ একজন করবে হ্যাঁ। এবং সে আ ঘুমাবে কম, ও! কাজ করবে বেশি, খাবে কম।" হ্যাঁ? মানে আপনার জন্য সব দিক দিয়েই খুব বেটার হবে এটা। সো বলে তখন এরকম বলতো, আমি কাজের মেয়ে অনেকবার পেতাম না। তো বলার পরে আমি জানতাম না এটা কি। তো আমার এক ভাবি আমাকে বলল, "এই ট্যাবলেটটা খাওয়ায় দেন, দেখেন কি হয়।" তো তখন আমি নিয়ে একদিন ওকে আমি পানি দিই। যদিও এটা অনেকভাবে ইনহেল করে নেয় হুম। আ আপনার অ্যামফেটামিন, তো পানি দিয়েও খাওয়াই দিচ্ছে। তো আচ্ছা, পানি দিয়ে ইট খাওয়া। ওয়ার্কস। হ্যাঁ, হ্যাঁ। পানি দিয়ে খেলেও আপনার কাজ করবে। ও আচ্ছা। ওইভাবে কাজ করবে না, বাট করবে। করবে। তো খাওয়ার পরে সেই মেয়ে কিছুটা ভালো ফিল করছে এবং হুম। সে এনার্জেটিক কাজ করছে হুম। এবং সেই করার পরে এবং আ সপ্তাহে ১ টা বা ১৫ দিনে ১ টা সে দিত। তো এভাবে ২-৩ মাস দেওয়ার পরে স্বাভাবিক সেই মেয়েটা আপনার ওইটাতে অভ্যস্ত হয়ে গেল। আচ্ছা। তখন তার যে খালাম্মা আমাকে ওই ট্যাবলেট দিতে হবে। ওই ট্যাবলেট দিবেন, আমি থাকবো। আমি কাজ করব কিন্তু আমাকে ওটা দিবেন। সো এভাবে তখন করার পরে দেখা যাচ্ছে যে সে দিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে। হুম। তারপর আমি বললাম যে, "তারপরে আপনি এখন কেন চিকিৎসা করাচ্ছেন? মানে কেন এখন ঘুরতেছেন?" হুম। বলল, "ও ছুটিতে যায় না। ৬ মাস পর যাওয়ার কথা, ও যাবে না। ওর বাড়ি নেত্রকোনা না কোথায়, ও যাবে না।" বলল, "তারপরে ওর বাবা-মাকে আমি ১ বছর পর্যন্ত ওয়েট করিয়েছি। এরপর তোর বাবা-মার সাথে দেখা করবে। এখন ওর বিয়েরও বয়স হয়ে গেছে। হুম। ২০-২১ বছর হুম। বিয়ে দিয়ে দিবে। হুম। এখন তোকে নিবেই।" এখন সেই মেয়ে বলতেছে, "খালাম্মা আমাকে ওই ট্যাবলেটটা তাহলে নাম লিখে দেন, নয়তো আমাকে ব্যবস্থা করে দেন। আমি তো ওইটা না হলে আমার ভালো লাগে না। মাসে ২ বার ৩ বার আমি নেই।" বলল, "এখন যদি এই কথাটা সে যদি গ্রামে যেয়ে বলে যে আমাকে একটা দেওয়া হতো বা আমি খেতাম, এটা তো আমার জন্য বড় সমস্যা হয়ে যাবে। সো আমি এখন বুঝতেছি জিনিসটা আসলে অন্যরকম হয়ে গেছে। ওকে আমি ১-১.৫ মাসের মধ্যে বাড়িতে পাঠিয়ে দেব চিকিৎসাটা করে। সো আমি ওকে ভর্তি করাতে পারব না, আনতে পারব না। সো এইটা একটা ব্যাপার।" তো জাস্ট তখন আমি বললাম যে, "ঠিক আছে, আপনি কিছুটা আপনার ভেরি লো ডোজ আমি কিছুটা আ যতটুকু ঔষধ দেওয়া দরকার, যেহেতু উনি পারবে না, উনি হুম। বিপদগ্রস্ত হয়ে হুম, গেছে। হুম, একটা হুম, ভুল হুম। করে ফেলছে। সেও অ্যাপোলোজাইজ করছে অবশ্যই, হ্যাঁ। যে, "আমার এই কাজটা করা উচিত জি, হয়নি।" হয়নি। সো দেখেন কোন একটা সিন্ডিকেট ভাবি কিন্তু তাকে এটা দিয়ে দিচ্ছে। সে তাকে দিছে মানে ৮-১০ টা মানুষকেও সেই মহিলাই হয়তো দিয়ে যাবে। হুম, হুম, হুম। সো এভাবেই দেখেন উনি হয়তো বোঝে নাই। উনি জাস্ট কাজের লোকটাকে রাখতে চেয়েছে। কিন্তু তাকে অ্যাডিক্টেড করে ফেলছে। এবং ওটার ফলে মানে ওটার যে সাইড ইফেক্ট হবে বা কিছু হবে এইটা সাইড আসলে আমার ইফেক্ট তো অবশ্যই হ্যাঁ, হবে। মানে হ্যাঁ। ওইটা আমার ওই জ্ঞানটাই ছিল না বা হুম, হুম, তার হুম। ওটাই ছিলই উনিও না। বোঝে নাই। হ্যাঁ, সেটা ভুল উনি করে। তো ভাবছে যে এটা ১০ টা ট্যাবলেটের মতো এটা একটা ট্যাবলেট। হুম। সো ট্যাবলেট যেহেতু মানে কি হবে পানি দিয়ে খেলে? ও যদি মন-টন ভালো থাকে থাকলে দেই না। ১৫ থাকুক। দিনে ১ টা দেই, সমস্যা একদম। কি? হয়তো ১৫ দিনে ২ টা দিলে ওনার হয়তো ৩০০, ৳৬০০ যাবে। ৳৬০০ বিনিময়ে উনি ভাবতেছে আমার মেয়েটা তো অনেকদিন থাকবে। মাসে ৳৬০০ তো হুম, হুম। অ্যাফোর্ডেবল, হুম, হ্যাঁ? হুম। সো এভাবে দেখেন সে কিন্তু আ এটাতে জড়িয়ে ফেলছে। এজন্য বললাম যে অ্যাডিকশন যে সবসময় আ কোথা থেকে হবে এটা এটা আসলে কেউ বলা বলতে যায় না। পারে না। আর আরেকটা ব্যাপার একটু বলে রাখি সেটা হচ্ছে যে আ ইয়াং জেনারেশন এদের কিন্তু অ্যাডিকশন এর ১ম কারণ হচ্ছে পিয়ার প্রেশার। মানে হচ্ছে বন্ধু-বান্ধবদের প্রেশার। যে ওকে। তুই এখন এটা টেস্ট করিস নাই, আমি তো এটা করছি। তুই এখন এটা নিয়ে দেখিস নাই।
আমি তো এটা নিয়ে দেখছি। তার মানে আমি খুবই মানে কি বলে খ্যাত। হ্যাঁ, খ্যাত, এবং এটা মানে কিউরিওসিটি ডেভেলপ করে হুম, যে কি এমন জিনিস যেটা ও নিল, যেটা ও নিয়ে ও খেয়ে ভালো ফিল করলো, হুম, আর ও তো খাওয়ার পরে বলবে ভালো ফিল এটা সেটা। সো কিউরিওসিটি, পিয়ার প্রেশার, এগুলো খুব ইম্পর্টেন্ট। হুম। মানে এখান থেকেই কিন্তু একটা অ্যাডিকশনের শুরু। শুরু। এবার একটু আমরা অ্যাডিকশনেই আছি এবং ড্রাগসের এখানেই থাকি আজকে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অ্যাডিকশন যখন হয় প্রথমে আমরা প্যারেন্টসের কাছে যাই। একজন বাবা মা যখন তার অ্যাডিক্টেড বাচ্চাকে ডিল করবে, জি, কিশোর কিশোরী হতে পারে জি, বা 28-29 বছরের হতে পারে, বয়স্ক হ্যাঁ, হতে পারে। কথার কথা যে আমি যদি আমার বাচ্চার সাথে ডিল করি, আমি কোনো ধরনের কোনো কিছু আমি কখনো খাইনি। হুম, হুম, হুম। এখন আমি কিন্তু জানি না যে আসলে ওই অ্যাডিকশনের ফলে কি হয়। হ্যাঁ, বা আমার বাচ্চা যদি ওই অ্যাডিকশন থেকে বেরিয়ে আসতে চায়, তাকে কি করতে হবে বা সেই সময়টা তার কি কি ধরনের সমস্যাগুলা হয়। এই ক্ষেত্রে আসলে বাবা মা কিভাবে বাচ্চাদের সাথে ডিল করবে? আমরা যে কাজটা করি, যে গালি দেই, আরে ও তো মদ গাঁজা খায়, হুম, ও খারাপ। হুম, এই যে খারাপ বলে দিই আমরা, এবং তাকে আমরা অনেক সময়, আমি এই যে সোশ্যাল মিডিয়াতেও দেখি এক একজনকে আমরা গালি দেই, ওকে জেলে দিয়ে দাও, ওকে পুলিশ ধরে নেয় না হ্যাঁ, কেন, হ্যাঁ, এটা বলা এটা হয়। করে না কেন, ওটা করে না কেন, কিন্তু তার তো তখন হেল্প দরকার। চিকিৎসা দরকার। সেই জায়গাটা থেকে একটু আমাদেরকে একটু আচ্ছা, বলবেন। প্রথম কথা হচ্ছে এটার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট খুব সুন্দর ব্যবস্থা করে রেখেছে। এটা আসলে আমরা অনেকে জানিই না। আমিও জানি না। হ্যাঁ, এটা আপনি জানেন কিনা জানি না যে মাদক দ্রব্য অধিদপ্তর, এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। হুম, তারা কিন্তু আপনার খুবই তৎপর জি, অ্যাডিকশন নিয়ে কাজ করছে। হুম, আর ডাক্তারদের আমাদের জাতীয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, এটা আগারগাঁওতে, যে জাতীয় মানসিক ইনস্টিটিউট। হ্যাঁ, ওটা তো আমরা পাগলের হ্যাঁ, ডাক্তারখানা মনে এখানে করি। কিন্তু অ্যাডিকশনের খুব চমৎকার ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। আচ্ছা, এবং এখানে যে আমাদের ডক্টররা আছেন, বেসিক্যালি গভর্নমেন্ট প্রতিষ্ঠান, হুম, তারা কিন্তু এখানে মানে ভর্তি থেকে শুরু করে আউটডোর ফ্যাসিলিটি থেকে শুরু করে এমনকি আপনার টেলিমেডিসিন, কেউ যদি লাইক চিটং থেকে বা কুড়িগ্রাম থেকে ফোন করে, হুম। সেখান থেকে তার স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করে। তার মানে আমরা যদি সরাসরি নাও যেতে চাই, না আপনি নিজেকে না টেলিমেডিসিনের দেখাতে মাধ্যমে চাই, নিতে পারবেন। আমি যেতে হ্যাঁ, হ্যাঁ, আপনি বিএসএমইউ যে আমাদের শাহবাগে আছে, জি, এখানেও কিন্তু আপনার অ্যাডিকশনের একটা ডিপার্টমেন্টই আছে। সো এটা কিন্তু অনেক চিপ। সরকারি হাসপাতালে তো আপনার নামমাত্র মূল্যে টোকেন দিয়ে জাস্ট আপনি বহির্বিভাগে টিকিট কেটে আপনি দেখাতে পারবেন। আর বিএসএমইউতে এখানেও আপনি দেখাতে পারবেন। এখানে সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, আপনার ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, কাউন্সিলর, সোশ্যাল ওয়ার্কার সবাই এখানে আছে। হুম, হুম, এবং এখানে যেও কিন্তু আপনি চিকিৎসা সেবাটা পাবেন। আর আরেকটা ব্যাপারে একটু বলে রাখি, এটা কিন্তু একটা হলিস্টিক অ্যাপ্রোচ। মানে এখানে শুধু একজন ডাক্তারই যে কাজ করবে তা কিন্তু না। একজন সাইকিয়াট্রিস্ট কাজ করবে, একজন অ্যাডিকশন মেডিসিন স্পেশালিস্ট কাজ করবে, কিছু আপনার ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কাজ করবে, সোশ্যাল ওয়ার্কার কাজ করবে। সো এটা একটা ৪-৫ জনের একটা টিম, একটা হলিস্টিক অ্যাপ্রোচ, এবং এটার মাধ্যমেই কিন্তু আপনার চিকিৎসাটা করা হয়। আর এগুলা ছাড়াও বাংলাদেশে ঢাকাতে এখন প্রাইভেট সেক্টরগুলো যেগুলো মানসম্মত জি, বা যেগুলো আপনার মনে করেন যে বৈজ্ঞানিক উপায় ফলো করে, মানে আপনার সায়েন্টিফিক ওয়েতে করে, ডক্টররা চিকিৎসা করে, এখানে কিন্তু আমরা চিকিৎসা করাই। আচ্ছা, এবং আমি আমার আমার আমি আমার আমারটা ক্লিনিকটার কথাই বলি, যদি আমাদের কাছে কেউ ইনকোয়ারিতে আসে, আমরা কিন্তু ফার্স্টে শুনি পুরো ব্যাপারটা যে ওনার কী সমস্যা। আমরা ফার্স্টে রিকোয়েস্ট করি যে ওনাকে নিয়ে আসার ব্যবস্থা করেন। জি, যদি কোনো কারণে সে না নিয়ে আসতে পারে, আমাদের কিন্তু টিম আছে। আচ্ছা, হ্যাঁ, ওরা কিন্তু যেয়ে নিয়ে আসে বাসা থেকে, এবং এটা কিন্তু খুব ট্রেইনড টিম। মানে এরকম না যে ওখানে যে কোনো যে আনপ্রফেশনাল ওয়েতে তারা নিয়ে আসে। এবং আনার পরে কিন্তু আমরা মাদকদ্রব্য অধিদপ্তর কিন্তু প্রতি মাসে একটা প্রতিবেদন আমরা জানিয়ে দিই যে আমরা এদেরকে এই বাসা থেকে নিয়ে আসা হয়েছে, আচ্ছা, চিকিৎসার আওতাধীন রাখা হয়েছে। আনার পরে কিন্তু আমরা তার মানে বললেই গিয়ে নিয়ে আসি। অনেকে তো এমনিও বলতে পারে যে হয়তো আমার ছেলে অ্যাডিক্টেড, নিয়ে আসেন। অনেক সময় দেখেছি ছেলে অ্যাডিক্টেড না। ছেলে আচ্ছা, অ্যাডিক্টেড না। বাট তাকে আমরা মানে আমাদের ইনফর্ম করা হয়েছে সে অ্যাডিক্টেড। আমরা আনার পরে তাদেরকে টোটাল মেন্টাল স্টেটমেন্ট এক্সামিনেশন করি। তার মানসিক অবস্থাটা কি এটা কিন্তু আমরা জাজ করি। হ্যাঁ? এবং করার পরে তাকে আমরা ট্রিটমেন্টের আওতায় নিয়ে যাই, এবং টোটালি ট্রিটমেন্টটা সায়েন্টিফিক ওয়ে এবং মেডিকেশন যা লাগবে দেওয়া হবে। এবং এখানে হাত পা বাঁধা, মারামারি, হ্যাঁ, প্রয়োজনে কিছু কিছু ক্ষেত্রে আমাদের লক করে রাখতে হয় হাত পা। আচ্ছা, এইটা তার উইথড্রল বা তার
চিকিৎসার প্রয়োজনে। কিন্তু অযথা একটা মানুষকে বেঁধে মারধর যেগুলো আপনার শোনা হয় এখন, তো আসলে অবশ্যই এই আমরা ব্যাপারগুলো শুনি তো এটা, হ্যাঁ। রিহ্যাব টিহ্যাব এগুলো ব্যাপারটা অনেকে পড়ে। বাট আমার মনে হয় কোনো মানসম্মত হসপিটাল, লাইসেন্সড গভর্নমেন্ট অ্যাপ্রুভড হসপিটাল, যেখানে ডক্টর, সাইকোলজিস্ট, মানে থেরাপিস্ট থাকেন, আমার মনে হয় এই কাজগুলো এখন করা হয় না, আচ্ছা, সুযোগ নেই করার। এইখানে যেটা হয় যে বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো আমরা জানি না যে কোন জায়গাটা আসলে যেটা আপনি বলে দিলেন যে যে দুটো জায়গার কথা এটা আপনি গভর্নমেন্ট সরকারিভাবে থেকে, হ্যাঁ, বললেন। খুবই কম খরচে করা হয়। এছাড়াও ধরেন অনেকেই চিন্তা করবে যে হয়তো আমি সরকারিটাতে যাব না, সেখানে হয়তো বা প্রপারটা আমি পাবো না, কারণ জি, যেহেতু কম মূল্যে করা হয়। জি। তারা হয়তো একটা প্রপার জায়গা খুঁজবেন যেখানে আসলেই কোনো ধরনের কোনো খারাপ কোনো কিছু করা হবে না, এই যে ধরে বেঁধে মেরে কিছু করবে, এই যে ভয়টা সবসময় না, রোগীদের এটা থাকে। তো থাকবেই। বাট আমরা তখন বলি যে আপনি হসপিটালে যান। আপনি গুগল করেন, আপনি 10টা নাম পেয়ে যাবেন। আপনি ফিজিক্যালি সেখানে যান। আপনি দেখেন ওখানে কোন ডক্টরগুলো এভেইলেবল আছেন। যারা আপনার মানে ভালো ডক্টর, বা যারা রেজিস্টার্ড গভর্নমেন্ট ডক্টর, বা আপনার নন গভর্নমেন্ট বাট যারা আপনার বিএমডিসি সার্টিফাইড ডক্টর, হ্যাঁ? তারা যেখানে আছেন অবশ্যই জায়গাটা ভালো। আর আপনি তো যখন জায়গাটা ভিজিট করবেন, আপনার তো একটা আইডিয়া হবে পরিবেশটা কি। আচ্ছা, হ্যাঁ, কারণ যেগুলো ভালো পরিবেশ আপনাকে দেখতে দিবে কিন্তু। আচ্ছা, রুম প্রথমে গিয়ে কন্ডিশন আমাকে দেখতে দেখে দিবে। আসতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আপনি দেখেন হ্যাঁ, না। আমার কথা হচ্ছে আপনি আগে জানুন, শুনুন, দেখুন। তারপর আপনার সন্তানকে আপনি দেন। সন্তান, ভাই, ছেলে, আপনি যাকেই দেন। কিন্তু আপনি না জেনে দিবেন কেন? আপনি যাবেন, দেখবেন, এবং প্রয়োজনীয় তার লাইসেন্স আছে কিনা জিজ্ঞেস করবেন। যে ভাই আপনাদের কি গভর্নমেন্ট লাইসেন্স আছে কি নাই? আপনাদের কি পারমিশন আছে কি নাই? কারণ অনেক জায়গায় লাইসেন্স ছাড়াই কাজ চলতেছে। অবশ্যই, হ্যাঁ। সো আপনি একটু আপনার সচেতন নাগরিক, সো আপনাকে দেখতে হবে, আপনাকে যেতে হবে, আপনি দেখবেন। যে আপনি দেখেন, যদি কেউ কোঅপারেশন না করে ভাববেন এটা ভালো না। কারণ যারা জেনুইন সেন্টার, ওরা কেন আপনাকে মিসগাইড করবে, ওরা কেন আপনাকে দেখতে দিবে না, তা তো না। অবশ্যই সো সেগুলো রিভিউ থাকবে। দেখেন, রিভিউ আচ্ছা। দেখুন, জানুন। প্রয়োজনে আপনারা গভর্নমেন্ট জায়গাতে যে খোঁজ নিয়ে আসেন, ওনারাও সাজেস্ট করে কিন্তু 1-2টো প্রাইভেট। অনেক সময় বলে যে আমরা তো প্রাইভেটে চাচ্ছি, তখন 3-4টা নাম বলে দেয়। দেখেন ওনারা আপনার, সাজেস্ট হ্যাঁ, করে ফার্স্ট প্রায়োরিটি তো অবশ্যই গভর্নমেন্ট আমরা বলবো। গভর্নমেন্ট যদি আপনারা না করতে চান, প্রাইভেটেও আছে। আমরা তো দেশের বাইরেও সাজেস্ট করি। ইন্ডিয়াতে আছে, মালয়েশিয়াতে আছে, থাইল্যান্ডে আছে। যদি আপনার সামর্থ্য, আপনি যদি মনে করেন আমি ইন্ডিয়ানই নিয়ে যাব, নিয়ে যেতে পারেন, সমস্যা নেই কোনো। আপনি বেটারমেন্টের জন্য যে কোনো দেশে নিয়ে যেতে পারেন। এটা আপনার সামর্থ্যের উপরে। আপনি একটু আগে বলছিলেন উইথড্রলের কথা। এই যে উইথড্রল যে ব্যাপারটা, এটা আমাদের সাধারণ মানুষের জানা নেই, আমরা জানি না আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যে একটা পেশেন্টের উইথড্রল হলে আসলে কি কি হয় এবং কিভাবে সেটাকে হ্যান্ডেল করতে হবে, আচ্ছা। কোন সময়টা আসলে আমাকে হসপিটালে যেতে হবে, ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে, এগুলো একটু যদি বলেন। আসলে উইথড্রল ব্যাপারটা আমি আপনাকে বলি, যদি আপনার যে পার্সনটা অ্যাবিউজ করে ড্রাগ, যদি সে ড্রাগ অ্যাবিউজ করা বন্ধ করে দেয়, অথবা যাকে আমরা ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসছি তখন সে ড্রাগটা পাচ্ছে না। সাপোজ একজন হেরোইন নিত, বা ইনজেক্টেবল কিছু নিত, বা কিংবা মদই গাঁজা খেত, নিত, বা হ্যাঁ। মদই নিত, তো যখন সে মদটা বন্ধ করে দিবে, তখন তার ভিতরে কিছু শারীরিক এবং মানসিক কিছু সিমটম শো করবে। তার ভিতরে খুব ম্যাসিভ আকারে কিছু কিছু, যেমন হেরোইনের ক্ষেত্রে বা মদের বা আপনার অ্যালকোহলের ক্ষেত্রেও, তখন দেখা যাচ্ছে তার অস্থিরতা অনেক বেশি। হেরোইনের ক্ষেত্রে প্রচণ্ড শরীর ব্যথা করে, মাংস বেশি শরীর ব্যথা করে, নাক দিয়ে প্রচণ্ড রকম পানি পড়তেছে, প্রচণ্ড কোমরে ব্যথা, হ্যাঁ, এবং এই যে তার যে শারীরিক কিছু প্রবলেম অ্যারাইজ করে, এটাই হচ্ছে উইথড্রল। আচ্ছা। তার প্রবলেমটা এটা কিন্তু বাসাতে ম্যানেজ করা ইজ ভেরি ডিফিকাল্ট। এবং বাড়ির লোকজন যে বুঝবে, তাকে যে মানসিকভাবে হেল্প করবে, সেই জায়গা থেকেও একটু বলবেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং সে যদি বাসায় থাকে, এবং বাসাতে যদি আমি মনে করি যে এইগুলো হয়ে যায়, অতি সত্বর ডক্টরের কাছে চলে যাওয়া উচিত। কারণ অনেক সময় কিছু কিছু ব্যাপার রিস্ক আপনার ফ্যাক্টরও কাজ করে। সো ডাক্তারের কাছে গেলে ডাক্তার তার সিমটোমেটিক প্রবলেমগুলো দেখে সিমটোমেটিক ট্রিটমেন্টগুলো আপনাকে সে প্রোভাইড করবে। যার যেটা সমস্যা, সে ডক্টরই এটা, ফিজিশিয়ান তাকে এটা সাজেস্ট করবে। আচ্ছা। দিস ইজ দ্য উইথড্রল পিরিয়ড অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনার পিরিয়ড, আপনার ডিটক্সিফিকেশন। ওকে, মানে এই সময়টা পেশেন্ট নাও যেতে চাইতে পারে, যেতে তাকে পারে। রাজি করানোটা এবং তাকে যে হ্যাঁ তোমার যাওয়ার প্রয়োজন, বা কিভাবে নিয়ে যেতে পারে মানসিকভাবে, কিভাবে এটা তাদেরকে আসলে তৈরি করতে হবে। প্রথমত তাদের অ্যাপ্রোচ করা পেশেন্টকে, যে আমি তোমাকে হেল্প করতে চাই, আমি তোমার বাবা বা ভাই, আমি তোমাকে হেল্প করতে চাই, আমি তোমাকে নিয়ে যেতে চাই। বাট আসলে সত্যি বলতে কি, ওই মুহূর্তগুলোতে এতটাই খারাপ অবস্থা থাকে, এবং ওরা এতটাই, ওদের ইনসাইট এত কম থাকে, ওদের বোধ এতটাই কম থাকে, ওরা এতটাই কোনটা ভালো জাজমেন্ট করতে পারে না। সো তখন ওদের জন্য অপেক্ষা না করে আমার মনে হয় ভালো কোনো ডক্টরের সাথে কনসাল্ট করে ওদেরকে আনার ব্যবস্থা করাটাই বুদ্ধিমানের কাজ। মানে ডক্টরের কাছে, ডক্টরের কাছে খুব ভালো হয় যদি পরিবারের সবাই যদি নিয়ে যেতে পারে ম্যানেজ করে,
কিছু যদি আপনার রিলেটিভসরা সাহায্য করে, সো ওকে একটু বুঝায় নিয়ে গেল বা একটু জোর করেই নিয়ে গেল, তো এই কিন্তু জায়গাটা খুব জরুরি, খুবই জরুরি। একজন পেশেন্টকে ভালোভাবে তাকে গালি না দিয়ে, না না, এখানে গালি দিবে কেন? এটা রোগ একটা, না আমি তো বেশিরভাগ প্রথমেই ক্ষেত্রে বলেছি। আমরা তো রোগ মানি না, আমরা কি হ্যাঁ বলি হ্যাঁ, সে হচ্ছে ওই মদ খায়, জুয়া খেলে, হ্যাঁ, কিংবা জি, গাঁজা খায়। গাঁজা হ্যাঁ, খাচ্ছে, আমরা হ্যাঁ। এইভাবে গালি দিয়ে বলি যে আরে ওকে মানে সমাজ থেকে সরায় দাও, সরায় দাও বা পুলিশের রিহ্যাবে কাছে দিয়ে দাও। দাও বা কোথাও, হ্যাঁ, হ্যাঁ, রিহ্যাবের তো এখনো প্র্যাকটিস সেভাবে আমরা করি না, বা করছি কাউকে না। আমি হেল্প করতেও জি, যাব না আরেকজনকে। জি, তো সেই জায়গা থেকে তাদেরকে আসলে এই ধরনের গালি দেওয়া বা খারাপ কথা না বলে তাদেরকে সাহায্য করা দরকার। অবশ্যই। আমি তো আপনার কাছ থেকে জানতে পারলাম যে এই যে দুটো জায়গা আছে আমাদের সরকারের জি। থেকে, মানে সরকারিভাবে। আরেকটা জায়গা আছে, আমি আপনাকে বলা হয়নি, সেটা হচ্ছে তেজগাঁও লিংক রোডে আহসানুল্লাহ ইউনিভার্সিটির সামনে। আপনি দেখবেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, এটা হচ্ছে গভর্নমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট আহসানুল্লাহ ইউনিভার্সিটি একটু সামনে, তেজগাঁও লিংক রোডের ওখানে, সমরিতা হসপিটালের একটু আগে। এখানেও আচ্ছা, দেখবেন গভর্নমেন্ট, এবং এখানে কিন্তু ফুল ফ্রি, কোনো চার্জ লাগে না। আপনি কিন্তু বাহ, এমনি চিকিৎসা করাতে পারবেন। নিয়ে গেলে ওরাই সব কিছু, ঔষধ, থাকার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা সবই ওরাই দিয়ে দিবে। সো বাহ। জাস্ট নিয়ে যাওয়া, বা অনেক ক্ষেত্রে ওদেরকে রিকোয়েস্ট করলে ওরা নিয়েও যায়। আমাদের দেশে কি এই ধরনের মানসিকভাবে যারা পর্যুদুস্ত বলবো, হ্যাঁ, তাদের কি ধরেন পুলিশ যদি তাদেরকে ধরে বা ইয়ে করে, তারা কি সাহায্য করে যে হ্যাঁ, এইসব হ্যাঁ, 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 জায়গাগুলোতে হ্যাঁ। তাদেরকে দিয়ে দেয়? পুলিশ অনেক সাহায্য করে। আচ্ছা। পুলিশ যখন বুঝতে পারে যে ও মাদকাসক্ত, হুম, হুম। প্রথমত অনেক সময় ড্রাগ সাথে পাওয়া গেলে তো এটা আইনের আওতায় নিয়ে যেতে হবে। জি। তখন তাকে অ্যারেস্ট বা কোর্টে চালান, সেটা তো হুম। ভিন্ন জিনিস। জি। বাট পুলিশ যদি কোনো বুঝতে পারে না ও অ্যাডিক্টেড বা ও গাড়ি চালাচ্ছে মদ খেয়ে, ইন দ্যাট কেস ওরা আমাদেরকে ফোন করে সামটাইমস, বা গার্জিয়ানকে রিকোয়েস্ট করে যে আপনার ছেলের যে অবস্থা, আপনি ইমিডিয়েটলি কোনো হসপিটালে নিয়ে যান এবং তাকে চিকিৎসার আওতায় নিয়ে আসেন। পুলিশ, বাংলাদেশ পুলিশ অনেক সাহায্য করে, মানে তারা যথেষ্ট এই ব্যাপারে কোঅপারেটিভ। এবার একটু আপনার নিজের পেশেন্টদের মধ্য থেকে জি। কিছু যদি স্টোরি আমাদের সাথে শেয়ার করেন, যাদেরকে আপনি রিকভারি করিয়েছেন, এবং সেই গল্পগুলো আমাদের জানা খুব জরুরি। অনেক অনেক সিভিয়ার পেশেন্ট হয়তো আপনার ছিল। হ্যাঁ, সিভিয়ার পেশেন্ট অনেকগুলোই আমরা অনেক সময় কাজ করি, এবং আমাদের অভিজ্ঞতাও খুব বাজে থাকে। কখনো, কখনো আমাদেরকে যখন ধরে নিয়ে আসতে হয়, এটা প্রচণ্ড কিন্তু আপনার কঠিন একটা কাজ। খুব প্যাথেটিক। প্যাথেটিক একটা ব্যাপার, এবং তাকে আনার পরে তাকে যে প্রাথমিক ম্যানেজমেন্ট করা, ওরা কিন্তু মোটেও রাজি থাকে না। সো তখন ওদেরকে যে কন্ট্রোল করা, এবং এটা কিন্তু আপনার জোর করে করাটাই বড় কথা না। অবশ্যই আমরা তাদেরকে ট্রিটমেন্ট দিব, বাট ওদেরকে কিন্তু মানে আমরা চেষ্টা করি যতটুকু কম কষ্ট বা যতটুকু বুঝিয়ে তাকে কপারেশন বিল্ড আপ করে, অ্যাপোর্টিয়া তৈরি করে চিকিৎসাটা দেওয়া। কারণ আলটিমেটলি তো চিকিৎসা দিতে হবে, তাকে নিতে হবে। তো আমি একটা ব্যাপার বলি, সবসময় তো আসলে আমরা দেখি যে বাবা, ভাই, বড় ভাই তার সন্তান জন্য আসে বা ভর্তি করাতে চায়। তো একবার আমি রামপুরার দিক থেকে একটা ছেলে আসলো, ও গ্র্যাজুয়েশন করে আসছে, এবং তাই বললো যে আমার একটা পেশেন্ট, আমি টান আপ করবো, মাদকাসক্ত, সে অ্যাডিক্টেড। পরে জানলাম তার বাবাকে সে চিকিৎসা করাতে চায়। আচ্ছা। তো এটা আমার কাছে খুব অবাক লাগলো যে একটা ছেলে গ্র্যাজুয়েশন করেছে, একটা জব নিয়েছে, এবং সে বলল যে আমি ছোটকাল থেকে দেখেছি ডক্টর, যে আমার বাবা সে মদ তো খেতই, সাথে গাঁজা, সিগারেট, অনেক কিছুই খেত। বাট আমি আহ, অনেকবার দেখেছি আমার বাবাকে বলতো চিকিৎসার কথা সবাই, কিন্তু আমি ভর্তি হতে দেখি নাই। আমার মাও খুব চেষ্টা করছে, পারিনি। তো আমি 8-9 থেকে দেখছি। তো আমি তখন চিন্তা করছি যে আমি পড়াশোনা করে বড় হয়ে বাবার চিকিৎসাটা করাবো। সো ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে, জব নেওয়ার পরে, একটু ফিনান্সিয়াল প্রবলেমও ছিল ওদের। তো সে তখন বলল যে আমার মনে হয় আমি জাস্ট আমি 6 মাস 3 মাস ধরে জব করছি, সো আমার এখন উচিত কিছু টাকা আমার কাছে এখন আছে। তো আমি বললাম যে না, এটা বিরাট একটা ব্যাপার যে সন্তান হয়ে তার বাবাকে সে চিকিৎসা করাতে যাচ্ছে, এবং চিকিৎসা মানে আমার সেন্টারই নেয়। হুম, হুম। 4 মাস 5 মাসের মতো ছিল, সুস্থ হয়ে ফিরে যায়।
তো দেখেন একটা ছেলে মানে একটা সন্তান নর্মালি কি ভাবি আমরা যে অ্যাডিক্টেড বা যে মদ খায় ওর ছেলে মনে হয় তাই তো খাবে। হুম, আমাদের ভিতরে একটা ধারণা না যে জি। ওর বাবাই তো ঠিক নেই, বাবাই হ্যাঁ, তো মানে প্রথমে এই গালিটা দেই আমরা। গালিটা দেই, হুম, হ্যাঁ, বা তোর বাবাই তো মদখোর। হুম, সত্যি কথা হুম, ফ্র্যাঙ্কলি স্পিকিং টু সে মানে সে তো মদখোর, তোর বাবা তো মদখোর। জি। কিন্তু সেই ছেলেটা দেখেন নিজে পড়াশোনা করে এবং ওর জীবনে কখনো মদ টাচই করেনি, সিগারেটও টাচ করেনি। কারণ সে বলল আমি দেখেছি আমার বাবা কি করে, ভাঙচুর কি করে, আমার মাকে কিভাবে টর্চার করে। হ্যাঁ, বা আমি আমার সাপোর্ট পাইনি, আমার আত্মীয়স্বজন কখনো তাকে জোর করে চিকিৎসাটা করায় নাই। আমার মা সেই পজিশনটা ছিল না বা টাকাও ছিল না হাতে যে তাকে যে নিয়ে যাবে বা করাবে। সো এটা খুব টাচিং একটা ব্যাপার যে সে সন্তান হয়ে তার বাবাকে নিয়ে আসে এবং নিয়ে আসার পরে আপনার ভর্তি করায় এবং আমাদের সাইড থেকে আমরা যতটুকু তাকে কম খরচে, কারণ হুম, একটা ছেলে সে কত টাকাই মানে একটা এন্ট্রি লেভেলে কত টাকাই বেতন পায় জি, আপনি বলেন, জি। ঠিক না? সে তার সংসারটাও চালাতে হবে, তার মাকেও টেক কেয়ার করতে হবে, বাবার চিকিৎসা করাতে হবে। সো এই ব্যাপারগুলো খুব টাচিং সো মানে এইসব ক্ষেত্রে আপনারা হেল্পটাও করেন যে আমাদের সাইড থেকে ফিন্যান্সিয়ালি যতটুকু যদি আপনারা যতটুকু 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 পারেন। করা যায়। জি, এটা খুবই এট- ভালো একটা বিষয় এইটা আসলে। মানে আপনার মানে খুবই ভালো একটা, আর এখনো আমি মানে মানুষ কিন্তু ভালো মানুষ আছে। আরেকটা ব্যাপার একটু বলি জি। আমার এক্সপেরিয়েন্স থেকে, সেটা হচ্ছে আমি রমনা পার্কে হাঁটতে যেতাম হুম, মাঝে মাঝে, যাওয়া হয় যেহেতু আমার বাসা বেলি রোড। তো আমার সাথে একজন ভদ্রলোকের পরিচয় হলো, সেদিনই পরিচয় হঠাৎ করে। তো উনি যখন জানলো যে আমি এই আপনার মাদকাসক্ত নিয়ে কাজ করি, তো উনি হঠাৎ করে বলল যে আপনার কাছে যদি কেউ এরকম আসে যে চিকিৎসা নিতে পারতেছে না, টাকা দরকার, আপনি আমার নাম্বারটা রাখেন, দিয়ে দিয়েন, আমি একটু ফিনান্সিয়ালি হেল্প করব। আচ্ছা। সো ইন্টারেস্টিং ব্যাপার, লাকিলি তার পরের দিনই একজন গরিব দরিদ্র দিনমজুর টাইপের পার্সন আমার ওখানে আসে এবং আসার পরে আমি বললাম যে মিনিমাম চিকিৎসা এরকম, অথবা আপনি গভর্নমেন্টে যান, কারণ আপনি অ্যাফোর্ড করতে পারবেন না, হুম, কারণ দিনমজুর সে কীভাবে হুম, পারবে। হুম। তো সে বলল তারপরে যে আমার খুব মানে ইচ্ছা, আমি মানে কষ্ট করে হলেও আমি ওকে প্রাইভেটে চিকিৎসা করাবো। আচ্ছা। হ্যাঁ, কারণ আমি আমি কিছুদিন রাখবো এটা। তো হঠাৎ করে আমার মনে পড়লো গতকাল লোকটার নাম্বার। হুম, তো আমি তাকে দিয়ে দিলাম আচ্ছা। যে আপনি ভদ্রলোককে ফোন করেন, আমার রেফারেন্স দেন যে আপনি পার্কে একজন আপনি নাম্বারটা দিয়েছিলেন, আমি তার লোক, দেখা করেন বা এইটা। তো ইন্টারেস্টিং ব্যাপার, ওই ভদ্রলোক যখন তাকে ফোন করলো, সে উইথআউট ভেরিফিকেশন আদৌ সেই দিনমজুরের ছেলে অ্যাডিক্টেড কিনা বা আমি আদৌ কোন হসপিটালে আছি, সে জাস্ট বলছে আপনি টাকাটা নিয়ে যান, ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসাটা করে ফেলেন। সো এখনো এই টাইপের মানুষ কিন্তু আছে, জানতেও চায় না এই প্রতিষ্ঠান কই বা ওনার ছেলে আদৌ আছে কিনা। সো এরা আছে বলেই মানবিক কিন্তু গুণগুলো মানবিক আসলে গুণগুলো এখনো আছে। আমাদের দেশে এখনো আছে এবং এখনো আছে, এখনো আছে। অনেক আ মানুষই আছেন যারা অনেক, আমাদেরকে সাহায্য অনেক করেন। মানুষই আছে যারা এরকম সাহায্য করছে, সহযোগিতা করে, সাহায্য করে। আমাদের কাছে অনেক পেশেন্টের ক্লায়েন্টের দেখা যায় বাবা-মা না, মানে তারই এক ভাড়াটিয়া বা পাশের বাসার হুম, কেউ তাকে ম্যানেজ করে নিয়ে আসছে। তার তো দরকার নেই তাকে মানে বুঝানোর বা ই করার। বাবা-মাই তো হুম, হুম। মানে ক্যাপাবল ছিল না, উনারাও নিয়ে আসে। সো এখনো ভালো মানুষ আছে। এবং আম এই ব্যাপারগুলোতে সবার আসলে একটু বেশি সচেতনই হওয়া প্রয়োজন এইটা যে অ্যাওয়ারনেসটা হচ্ছে আমাদের ফার্স্ট কি পয়েন্ট। যদি আপনি মনে করেন যে এগুলা কিভাবে কমাবেন? হুম, সো অ্যাওয়ারনেস, মানুষকে আগে অ্যাওয়ার করতে হবে। যে মাদক কি, অ্যাডিকশন কি, কিভাবে বুঝবেন, কিভাবে চিনবেন। এবং ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট করতে কোনো পারেন। চিন্তা কিছু না, ট্রিটমেন্ট আছে। এবং অ্যাওয়ারনেস থাকতে হবে মানে আপনি স্কুল থেকে। শুধুই যে মানে আপনি ভার্সিটি করবেন তা না। স্কুল থেকে আমি মনে করি অ্যাওয়ারনেস গুলো থাকা উচিত। মাদকের ক্লাসে সাইড শেখানো ইফেক্ট গুলো উচিত। কি। নট ক্লাসে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকা উচিত। প্রতিটা স্কুল হুম, তারা যদি ৩ মাসে ৬ মাসে একটা অ্যাওয়ারনেস করে হুম, হুম। যে আমরা আজকে মাদক বিরোধী একটা প্রোগ্রাম করব। যে কি, কি জিনিস তুমি কি, কি কখনো নিবে না। নিবে না। কারণ ওদের তো এত কিছু জানার দরকার নেই। না। শুধু এগুলা কি, এদের ক্ষতির কি ক্ষতি হতে পারে। হুম, হুম। এটা নিয়েও যদি আধা ঘন্টার একটা প্রোগ্রাম স্কুল কর্তৃপক্ষ করে বা আমাদের মতো যারা জি। বা ডক্টরদের নিয়ে যদি এই হুম, কাজ বা সোশ্যাল হুম, ওয়ার্কারদের নিয়ে করে, হুম। আমার মনে হয় এটা সবচেয়ে বেশি উপকার হবে। কারণ ওদের কিউরিওসিটি সবচেয়ে বেশি। মেইন প্রবলেম হচ্ছে কিউরিওসিটি। ড্রাগ কিন্তু পুরোটাই একটা কিউরিওসিটির ব্যাপার। যে কি হয়? নিলে কি হয়? সো এই ওকে। ব্যাপারগুলা খুব দরকার। এবার একটু মানে আপনার কাছে যেতে চাই, আপনি বলছিলেন পর্ন অ্যাডিকশন যেটা জি। ছোট থেকেই হতে পারে। বাচ্চারা এখন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ এবং ডিভাইস যেটা বলছেন এই দুটো নিয়ে যদি একটু বলেন। এটা আসলে এখন খুব বেড়ে যাচ্ছে। হুম, যত দিন যাচ্ছে এটা আপনার এই পেশেন্ট গুলো খুব বেড়ে যাচ্ছে এবং আনফরচুনেটলি আমরা অ্যাডমিশনও করাচ্ছি এটার জন্য। মানে এতটাই আনকন্ট্রোলড হয়ে যাচ্ছে তারা যে তারা
আপনার পড়াশোনা করতে যাচ্ছে না, হুম, তারা রুম লক করে বেশিক্ষণ থাকতে যাচ্ছে এবং তারা অনেকক্ষণ অনেক বেশি সময় বাথরুম বা বিভিন্ন জায়গায় থাকতে যাচ্ছে এবং ওদের চিন্তা চেতনার ভিতরে কিছু পরিবর্তন আসা শুরু করে এবং ডিভাইস দিয়েই মেইনলি শুরু। অ্যাডিকশন তো ডিভাইসের মাধ্যমেই হবে, সো ডিভাইস অ্যাডিকশনটাই আমরা মেইনলি আগে আসে। সো আমি ডিভাইস অ্যাডিকশনের কিছুটা বলি, তারপরে আমি জি, লাস্টে নিয়ে sure. বলি। ডিভাইস অ্যাডিকশনটা এখন এতটাই বেড়ে গেছে যে আর সবার হাতে হাতেই তো ডিভাইস। সো এখান থেকে আমি একটু প্রতিকারটা বলি। আমার মনে হয় এইটা আ আপনার দর্শকদের জন্য বা সবার জন্য বেশি প্রয়োজন। হুম, সো এটার জন্য ফার্স্ট ডিভাইস অ্যাডিকশন এর জন্য আপনি আপনার সন্তানকে বুঝাবেন। ১ম কথা হচ্ছে এটা যে এটা একটা লিমিটেড ইউজ করতে হবে। হুম, আমরা কিন্তু বলছি না যে ডিভাইস ইউজ করা যাবে না। কেন যাবে না? আপনি ডিভাইস ছাড়া তো এখন তো আপনার এখন যে যুগ, হুম, অনলাইনের যুগ, এখন তো আপনার ডিভাইস আপনার লাগবেই। হুম, কিন্তু এটাকে লিমিটেড ইউজ করে ফেলতে হবে। তাকে বোঝাতে হবে যে তুমি তোমার ডিভাইসটা একটা লিমিটেড টাইমে তুমি ইউজ করো। ১ম কথা। 2nd কথা, যেকোনো ডিভাইসের পাসওয়ার্ড এবং এইটা আপনারা মনিটর করবেন। কখনো আচ্ছা, সন্তানকে দিয়ে পাসওয়ার্ড তাকে দিয়ে দিবেন না। আপনি চেক করেন, ব্রাউজিং করে চেক করে দেখেন সে কি সাইটগুলো সে ভিজিট করছে। কতক্ষণ সেই সাইটে সে টাইম স্পেন্ড করছে, হুম, কত মিনিট সে ওইটা দেখেছে। সো এটা আপনারা দেখেন। ৩, ডিভাইসগুলোকে আপনি ওপেন স্পেসে রেখে দেন। হুম, লাইক যদি আপনার ল্যাপটপ বা কম্পিউটার থাকে, তাহলে আপনি একটু আপনার রুমের ড্রয়িং রুম বা আপনার ওপেন স্পেস এরিয়াতে রাখেন। তার পার্সোনাল রুমে দেওয়ার কোনো প্রয়োজন নাই। সে যা করবে ওপেন জায়গাতে করবে। ওপেন জায়গাতে দেখুক, সমস্যা তো নাই। সে ইম্পোর্টেন্ট ইমেইল চেক করতে পারে। তার ইউটিউবে সে ভালো কোনো কিছু দেখতে পারে। কারণ এখন অনেক ইনফরমেটিভ সাইটগুলো আছে। সে স্টাডিও করতে পারে। হুম, পড়াশোনার জন্য তাকে দেখতে হতে পারে। রাইট, সো ইট শুড বি অ্যান ওপেন প্লেস। আপনি করে দেন। সো টাইম লিমিট করে দেন, ওপেন প্লেসে করে দেন। পাসওয়ার্ড রেস্ট্রিকশন যেটা আপনি জানবেন পাসওয়ার্ডগুলো। যে বাবা তুমি যেটা করো আমাকে বলো, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। তুমি হুম, করোই, সমস্যা নেই। সো এই ব্যাপারগুলো। মোবাইল যদি তার হাতে থাকে, তাকেও আপনি একই কাজ করেন যে তুমি তোমার রুমে যদি যাও, তুমি যদি করো, তাহলে অবশ্যই তুমি আমার পাসওয়ার্ডটা তুমি ইউজ করবা। তুমি কি সাইট ভিজিট করছো বলে দেন তাকে। যে বাবা আমি তো দেখব। কত অন এজ পর্যন্ত? হ্যাঁ, কত এজ পর্যন্ত এই রেস্ট্রিকশনটা রাখতে পারে ও বাবা-মা? এই হ্যাঁ, এজ রেস্ট্রিকশনটা আচ্ছা, রেস্ট্রিকশনটা, হ্যাঁ। আমি যেটা বলছি সেটা হচ্ছে আপনার ১২ বছর থেকে ১০-১২ বছর থেকেই তো ওরা আসলে একটু বাজে সাইটগুলো বেশি হুম, ঢোকার চেষ্টা করে। হুম, সো ওই সময়টা থেকে আপনাকে একটু মনিটর করতে হবে। অ্যাডোলেসেন্ট পিরিয়ড বা ওই সময়টা আপনাকে দেখতে হবে। আর পর্ন অ্যাডিকশন যেটা, জি, হুম? এইটা তো আসলে এখন আ সব বয়সীদের ভিতরেই কিন্তু এটা চলে গেছে। আমি শুধু বলব না যে এটা অ্যাডোলেসেন্ট পিরিয়ড হচ্ছে তা না। আমি ব্যক্তিগতভাবে অনেক পেশেন্ট পাচ্ছি। আপনার যারা আমি 40, 38, 40, 45 হুম, এরকমও হুম, পাচ্ছি। হুম, সে নিজেই আমাকে কনফেস করতেছে যে ভাই আসলে আনফরচুনেটলি আমার এই জিনিসটা এখন না দেখতে ভালো লাগছে না হুম, হুম। এবং আমি ছেড়ে দিতে চাই। এটার ফলে কি, কি প্রবলেম হচ্ছে? মানে এই যে না, অ্যাডিকশনটা এটা তো হচ্ছে, মূল্যবোধের অবক্ষয়। ১ম কথা হচ্ছে এটা হ্যাঁ। তো আপনার মূল্যবোধের তো অবক্ষয় এই হচ্ছে যে এই ফার্স্ট অফ অল। অ্যাডিকশনটার ফলে কি তার ফ্যামিলি লাইফে বা যারা ম্যারিড বা জি, যারা ইয়াঙ্গার যাদের ফ্যামিলি নাই, জি। তারপরেও কি তাদের ফ্যামিলি লাইফে প্রবলেম হচ্ছে না? হ্যাঁ, প্রবলেম তো হচ্ছেই। কারণ সে যখন আপনার সে পর্নটা দেখছে, প্রথমত তার প্রোডাক্টিভিটি তো কমে যাচ্ছে। সে কোনো কাজই করতে যাচ্ছে না। হুম, সারাদিন সে পর্ন দেখছে। হুম, হুম, ১ম কথা তার হচ্ছে যে জব পারপাস বা তার প্রোডাক্টিভিটি কিছুই হচ্ছে না, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল সে পর্নটা যখন দেখে, এখানে তো গোটাটাই একটা আপনার ফেক ইনফরমেশন বা ফেক সিনারিও থাকে। এটা তো আপনার রিয়ালিস্টিক কিছু নাই। সো তখন যেটা হবে, সে এটা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে বাচ্চাদেরই হোক অথবা আপনার সিনিয়র সিটিজেন বা যেকোনো মানুষেরই হোক, হুম। সে যখন এটা দেখবে, তার ভিতরে কিছু তো বিকৃত চিন্তা ভাবনার একটা চান্স অ্যারাইজ করার একটা চান্স মানে সে থাকবে। ওইটা ইউটিলাইজ করার সে চেষ্টা ইউটিলাইজ করবে। করতেই পারে। হ্যাঁ, সে অ্যাবিউজিভ হতেই পারে। করছে। কারণ সে তো দেখবে, সে দেখার পরে তার ভিতরে একটা ইচ্ছা, আকাঙ্ক্ষার এটা আর্জ আসতেই পারে। কারণ সে তো কন্টিনিউয়াসলি সে ওটা দেখছে। সে দেখছে এবং পুরোটাই কিন্তু আনরিয়ালিস্টিক। এটা কিন্তু কোনো মানে স্বাভাবিক কোনো ঘটনা না। স্বাভাবিক না, কিন্তু ওইটাই সে চাইবে তার তো নরমাল লাইফে। অটোমেটিকলি সে দেখতে, দেখতে একটা ইউজড টু হয়ে যাবে, ওকে। সভ্যস্ত হয়ে যাবে। তখন হুম, তার ভিতরে ওই টাইপস চিন্তা ভাবনা চলে আসবে। হুম, কোনো ইয়াং ছেলে যদি দেখে, তার ভিতরে কিছু মিস ইনফরমেশন চলে যাবে। সেক্সুয়াল ডিউরেশন টাইম, হ্যাঁ, লেংথ অফ দ্য সেক্সুয়াল অর্গান, এভরিথিং ইজ ফেক। সো এই জিনিসগুলো চলে আসবে। সে যখন তার বিয়ের বা কনজুগাল লাইফে যাবে, ওটা তো অ্যাডজাস্ট হবে না। যখন সে হবে না, তার দাম্পত্য কলহ, তার মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে পার্টনারের সাথে।
হ্যাঁ? এবং আরেকটা বড় কথা স্যাটিসফ্যাকশন। হুম, হুম। কারণ আপনি পর্ন দেখে মাস্টারবেশন বা আদার্স যে প্রবলেম গুলো হয়, সো এইটার যে আপনার লাইক তার যে স্যাটিসফ্যাকশন দ্য ওয়ে সে ফিজিক্যাল প্রবলেম তার গুলো অ্যারাইজ থট করে করবে, না? তার ফিজিক্যাল প্রবলেম করবে। আচ্ছা, অ্যাজ ইউজুয়াল তার সাইকোলজিক্যাল ডিসঅর্ডারও তার ক্রিয়েট হবে। ওকে, বিভিন্ন রকম আপনার বিকৃত চিন্তা চলে আসবে। হ্যাঁ? আচ্ছা। সো এটা তো মেন্টালি ইল সে। সো তখন তার তার মানে দাম্পত্য জীবনের প্রভাব পড়বে। লাইফ তার পার্টনারের সাথে তার তার সমস্যা হ্যাঁ, হবে। তার নরমাল লাইফস্টাইলও তার আপনার মনে করেন প্রভাব পড়বে। সে নরমাল কোনো জবে কনসেনট্রেট করতে পারবে না। হুম, সে হুম। তার বিজনেসে কনসেনট্রেট করতে পারবে না। জি। তার লাইফস্টাইল হ্যাম্পার করবে। রাত জাগার চেষ্টা করবে। সো তার মানে লাইফস্টাইল থেকে শুরু করে পুরোটাই তার হ্যাম্পার করবে। সো তখন তারা বোঝে কিন্তু তারা আমাদেরকে বলে যে, "আমি খুব বেশি অ্যাডিক্ট, আমি কনসেনট্রেশন করতে পারি না।" আমি 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 একটা আমার পেশেন্ট আসে জি, আমার কাছে। সে মাস্টার্স করছে এখন। তো সে বলল যে, "আমি এটা এতটাই দেখি" ছেলেটা আমাকে বলল, ইজ হি ম্যারিড অর না, সিঙ্গেল? না সিঙ্গেল। বাট সিঙ্গেল। আমি এত বেশি দেখি হুম, যে আমার এখন কোনো কাজে কনসেনট্রেশনই করতে পারি না। পড়াশোনা তো দূরের কথা, আমি একটা পার্ট টাইম জব করি, সেখানেও কনসেনট্রেশন করতে পারি না। হুম, হুম, এবং অলওয়েজই আমার চোখের সামনে ওগুলোই ভাসে। ওই থট প্রসেসটাই কাজ করে। হঠাৎ করে আমার আর্জ চলে আসে। হুম। তখন আমার ভিতর রেস্টলেস অস্থিরতা কাজ সে করে। চিন্তা করে কখন ওটা দেখবে বা কখনো এটা কখন ওটা দেখবো বা দেখবে, আমি হ্যাঁ। কখনো আমি অফিসেই যাই না। কখনো আমি ওই অফিসের ভিতরেই দেখার চেষ্টা করি। হুম? এবং সেটা বোঝে। হুম, হুম। এবং সে তখন আমাদের কাছে আসে। এটার জন্য কিন্তু খুব ভালো সাইকোথেরাপি আছে আপনার। আচ্ছা, হ্যাঁ, সেক্স থেরাপি, সাইকোথেরাপি, হ্যাঁ, সেক্সুয়াল কাউন্সেলিং। এটা আচ্ছা, কিন্তু খুব ভালো আমাদের ঢাকাতে কিন্তু আমাদের এটা বঙ্গবন্ধু বিএসএমইউ তেও করে। হ্যাঁ? আচ্ছা। এবং আমরা প্রাইভেটলি কিন্তু আমি নিজেও করি, আমরা হুম, নিজেরও করাই। হ্যাঁ? এবং এইটার চিকিৎসা আছে। এবং কিচ্ছুই না, জাস্ট কিছু কাউন্সেলিং, কিছু লাইফস্টাইল চেঞ্জ, কিছু রেস্ট্রিকশন, সামটাইমস কিছু মেডিকেশন। এনাফ। আচ্ছা। এবং সেখান থেকে কিন্তু আপনার ডিভাইস অ্যাডিকশন বা পর্ন অ্যাডিকশন থেকে তারা বের হয়ে চলে আসে। সো এটাকে এত মানে ভয়ে বা খুব খারাপ চোখে হুম, না হুম, দেখে একটা রোগ হিসাবে দেখে আমার মনে হয় যে কোনো একজন ডক্টরের কাছে বা একজন কাউন্সিলরের কাছে যেয়ে হুম, আমার মনে হয় একটু থেরাপি নিলে হুম, বা হুম। একটু ওপেন আপ কথাবার্তা বললে এটা খুব ইজিলি এখান থেকে বের হয়ে আসা সম্ভব। ইটস নট এ বিগ ডিল। সব ব্যাপারগুলোকেই আমার মনে হয় যে আমি আপনার কাছেই জানতে চাচ্ছি যে এই যে যে সমস্যাগুলো আপনি জি, বললেন অ্যাডিকশনের, এই সবকিছু থেকেই আমরা বের হয়ে আসতে পারি, খুব স্বাভাবিক জি, জীবনে আসতে পারি শুধুমাত্র যদি আমরা এটাকে মনে করি যে হ্যাঁ, এটা প্রয়োজন। পাগল না, আমরা হ্যাঁ, মানসিক সমস্যা মানে পাগল না, আমরা এটাকে চিকিৎসা নিব জি। এবং স্বাভাবিক একটা জীবনে জীবনে ফিরে চলে আসবো। আসব। জি। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ হ্যাঁ, সো মাচ। আরো অনেক অ্যাডিকশন আছে যেগুলো নিয়ে আপনার সাথে পরবর্তীতে কথা বলব। আশা করি ইনশাআল্লাহ। আপনি আবারও আসবেন এবং আপনার সাথে অবশ্যই। আমরা জি, সেই অ্যাডিকশন গুলো নিয়ে কথা বলতে পারবো এবং আরো অনেক কিছু আছে যেগুলো এত কম সময়ের মধ্যে আমরা শুনতে পারিনি। জি, সেগুলো হয়তো তখন জানবো। জি। আপনার প্রতিষ্ঠানটির অ্যাড্রেসটা বা জায়গাটা কোথায় সেটা যদি একটু বলে দেন। আমার প্রতিষ্ঠান হচ্ছে অ্যাথেনা। এটা সিদ্ধেশ্বরীতে, বেলি রোড সিদ্ধেশ্বরীতে। সো ওখানে এটা একটা সাইকিয়াট্রিক অ্যান্ড রি-অ্যাডিকশন ট্রিটমেন্ট সেন্টার। সো মানসিক এবং অ্যাডিকশন দুটো ট্রিটমেন্টই ওখানে হয়। সো এটা সিদ্ধেশ্বরীতে, কালী মন্দিরের পাশেই। আচ্ছা। সো যদি কেউ যোগাযোগ করতে চায় মোস্ট ওয়েলকাম। অবশ্যই কোনো যেতে সমস্যা পারেন। নেই। থ্যাংক অনেক ইউ সো মাচ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যেটা আমি বলতে চাই একদম শেষে সেটা হচ্ছে যে মানসিক যে সমস্যাগুলো না সেটা আমাদের সবার মধ্যেই আছে। জীবনটাকে সুন্দর করা যেটা ১ম এ বলছিলাম, লাইফ ইজ বিউটিফুল। সো এটাকে সুন্দর রাখতে গেলে প্রতিদিনের যে সমস্যা আসবে সেগুলো নিয়ে নিজে কষ্ট না পেয়ে একজন সাইকোলজিস্টের সাথে যদি কথা বলা যায়, তারা অবশ্যই আমাদেরকে সেই প্রবলেমগুলো থেকে বের করে নিয়ে আসতে পারবেন। সুতরাং নিজেদেরকে আম আম পাগল না ভেবে ভাবা উচিত যে এটাও এক ধরনের সাধারণ রোগ এবং এটার চিকিৎসা প্রয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের জীবনের যদি কোনো ঘটনা থাকে এই ধরনের সমস্যা নিয়ে যেগুলো আমাদের সাথে শেয়ার করতে চান এবং যেখান থেকে আপনিও বেরিয়ে আসতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ডাঙ্গলি এন্টারটেইনমেন্টে আমরা চেষ্টা করব আপনাদের ঘটনাগুলো সবার মাঝে তুলে ধরতে, সবার সাথে শেয়ার করতে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। থাকবেন আমাদের সাথে সবসময়।